নরসিংদীতে কিশোরী ধর্ষণ হত্যার মূল আসামি নুরা গাজীপুরে গ্রেপ্তার। ঘটনা ধামাচাপা দেয়ায় বিএনপির আলী মেম্বার বহিষ্কার। পাক আফগান যুদ্ধে কারো পক্ষে নয় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। সিন্ডিকেটের কবলে মালয়েশিয়া, কুয়েতের শ্রম পাচার 2 থেকে 5 গুণ বেশি অর্থ আদায়, ক্ষতিগ্রস্ত অভিবাসন প্রত্যাশীরা। এগুলাকে ওভারনাইট আপনি পারবেন না, তবে এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং বাংলাদেশ ক্রিকেটে ঐক্যের নতুন বার্তা, একসঙ্গে কাজ করার আহ্বান বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। নরসিংদীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পিতার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর থেকে। এ নিয়ে মোট গ্রেপ্তার করা হলো 7 জনকে। অন্যদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী মেম্বারকে বহিষ্কার করেছে বিএনপি। বিস্তারিত প্রতিবেদনে। দিনভর অভিযানের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল নরসিংদীর মাধবদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরা। গাজীপুরের মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া আরেক অভিযুক্ত হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরা ও হযরত আলীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। আরো 2 জন কি গ্রেপ্তার আছে নুরা সহ? হ্যাঁ ভাই, নুরা হচ্ছে গাজীপুর মাওনা, হযরত আলী হচ্ছে আপনার গৌরীপুর ময়মনসিংহ। তাইলে মোট 7 জন গ্রেপ্তার। এদিকে অপরাধীদের বিচার না করেই ঘটনা ধামাচাপা ও ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আহমেদ মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে সকালের দিকে হত্যার ঘটনা তদন্তে ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই সময় বাকিদের গ্রেপ্তারে জোরালো অভিযানের কথা জানান তিনি। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে, এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। এদিকে অপরাধীরা যে দলেরই হোক 48 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং জড়িতদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনজীবী সমিতির সভাপতি এবং আমাদের যে পিপি রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছি যে এই নৃশংস নিষ্ঠুর এই হত্যাকাণ্ড এবং এই রেপের সাথে যারা জড়িত, তারা যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে তাদেরকে যেন কোনো আইনি সহায়তা দেওয়া না হয়। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। 6 জন নারীকে এখন নরসিংদী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, সৌদি সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেদ্দা সফরের আমন্ত্রণ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ওআইসির বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় অংশগ্রহণকারী নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তাদের আশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে বাংলাদেশ, গতি আসবে উন্নয়নমূলক কাজে।
সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ ১৯৬৭ পূর্ব সীমান্ত ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছে। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. এদিকে ওআইসি সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন ডক্টর খলিলুর রহমান। এ সময় তারা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানান। সাইডলাইনের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জেদ্দা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। লাইবা জান্নাত, এখন, ঢাকা। এদিকে জেদ্দায় ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ দুঃখজনক। এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ। রাত 12:15টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের পক্ষে সবসময় অবস্থান নেবে বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোন দেশ সফর করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান ডক্টর খলিলুর রহমান। প্যালেস্টিনিয়ানদের যে ইনঅ্যালিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেইটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। প্রতিষ্ঠার ১ বছর পার করেছে অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি। প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে ৬টি আসনে। ৩০টি আসনের প্রার্থী মিলে ভোট পেয়েছে ৩.৫%। রাজনৈতিক পথ পরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য নির্ধারণ করছে দলের কেন্দ্রীয় নেতারা। হোসেন জাহিদের প্রতিবেদন। বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে বৃহৎ সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এনসিপি। শুরুর দিনটা যতটা রঙিন ছিল, ১ বছরের সামগ্রিক যাত্রায় তার কতটা রং হারালো নাকি কাঙ্ক্ষিত পথেই চলছে, সেই সমীকরণ মেলাচ্ছেন দলটির নেতারা। ১ বছরে প্রথম কোনো বড় সংকটে পড়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণে। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পাওয়া না পাওয়ার দোলাচলে ইসির সাথে বেশ জটিলতায় পড়ে তারা। তবে সে পর্ব শাপলাকলিতে উতরে গেলেও জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠন কেন্দ্র করে দল ছাড়েন আলোচিত অনেকেই। এখন জোটের লাভ ক্ষতির খতিয়ান মেলাতে গিয়ে দলটির নেতারা বলছেন, স্বকীয় রাজনীতি গঠনে কিছুটা ঘাটতি তৈরি হলেও সফলতাও কম নয়। সুবিধা অসুবিধা দুইটাই হয়েছে। আমরা সারা দেশে শাপলাকলি প্রার্থী দিতে পারিনি, এটা জোটের কারণে আমাদের একটা সুযোগ হারিয়েছি। কিন্তু জোট থাকার কারণে আমরা 30টা আসনে খুব ভালো ফাইট দিতে পেরেছি। 6টা আসনে বিজয় সম্ভব হয়েছে জোট থাকার কারণে। আমরা খুব অল্প সময়ে যতটুকু মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, সামনের দিনগুলোতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, তাতে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সক্রিয় যে ধারা আছে, সেই ধারায় আমরা আমাদের রাজনীতি পরিচালনা করব। আত্মসমালোচনা করতে গিয়ে এনসিপির নেতাদের সরল স্বীকারোক্তি, অভিজ্ঞতার এখনো অনেক ঘাটতি আছে তাদের। একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি হয়েছে। এখানে আমাদের অনভিজ্ঞতা বা সীমাবদ্ধতা ছিল। আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু সীমাবদ্ধতা আছে, সেটা স্বীকার করেই সেগুলোকে অ্যাড্রেস করেই আমরা আমাদের নতুন কার্যক্রমগুলো নিচ্ছি।
আগামীর রাজনীতিতে প্রতিপক্ষ হিসেবে একদিকে বিএনপিকে মোকাবেলা করবে এনসিপি, অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর যেকোনো উদ্যোগের বিরোধিতাও জারি রাখবে তারা, অভিমত এনসিপি নেতাদের। এই রাজনীতিটা বাংলাদেশে অবশ্যই এই অপরাধের বিরোধী রাজনীতি হবে, অপরাধীদের বিরোধী রাজনীতি হবে। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার ওই প্রাসঙ্গিকতা থাকতে পারে না। যখন দেখব যে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিরোধী অবস্থান বিএনপি নিচ্ছে, অন্য যে কোনো দল নিচ্ছে, আমরা এটার বিরুদ্ধে যেমন সংসদে কথা বলবো, আমরা রাজপথেও কথা বলবো। আপাতত সামনের স্থানীয় নির্বাচনে এনসিপি একক শক্তি হিসেবে আবির্ভূত হবে এমন প্রত্যাশাও রয়েছে দলের নেতাদের। আমরা তো যাত্রা শুরু করেছি, তারপরও আমরা শিখছি, আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করে সংশোধনও করছি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাতে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে 6 বছরের এক কন্যা শিশু নিহতের ঘটনায় সমবেদনা জানাতে এসে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে নির্যাতিত শিশুর বাসায় গিয়ে নাহিদ আরও বলেন, হত্যাকারী যত প্রভাবশালী হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে এক প্রশ্নের জবাবে জানান নাহিদ ইসলাম। এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতা কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুর, হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। সিন্ডিকেটের কবলে পড়ে হুমকির মুখে মালয়েশিয়া, কুয়েত সহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশের শ্রমবাজার। সরকারি খরচের চেয়ে দ্বিগুণ থেকে 5 গুণ বেশি টাকা আদায় ক্ষতিগ্রস্ত অভিবাসন প্রত্যাশী প্রান্তিক জনগোষ্ঠী। রাতারাতি সিন্ডিকেট ভাঙা না গেলে এই প্রথা থেকে বের হয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শ্রমবাজারের সিন্ডিকেট নিয়ে কামরুল হাসান জনির 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। কুয়েত যেতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ঢাকায় এসে এক সপ্তাহ ধরে ঘুরছেন ভোলার মোহাম্মদ শরীফ। গাড়ি চালক ভিসায় দেশটিতে যেতে দালালের হাতে তুলে দিয়েছেন 6,70,000 টাকা। যদিও দেশটিতে যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় 1,06,000 টাকার মতো। তৃতীয় পক্ষ হিসেবে ঢাকার একটি এজেন্সি তার কাগজপত্র তৈরি সহ বিমান টিকিট করে দেওয়ার কথা। 3 মাস পেরিয়ে গেলেও গন্তব্যের যাত্রা এখনো অনিশ্চিত তার। বলতেছে টিকিট দিবে, টিকিটটা আমি এক জায়গায় চেক করাইছি, করানোর পরে দেখি টিকিটটা শো করে না অনলাইনে। বেসরকারি গবেষণা সংস্থা রামরুর তথ্য বলছে, কুয়েতের শ্রমবাজারে ঢুকে পড়েছে সিন্ডিকেট প্রথা। 17টি রিক্রুটিং এজেন্সি দীর্ঘদিন দেশটিতে কর্মী পাঠানোর কাজ করছে, আদায় করছে অতিরিক্ত টাকা। 2018 থেকে 2025 সাল পর্যন্ত 1,34,000 কর্মী থেকে প্রায় 30 থেকে 37 মিলিয়ন ডলার অন্যায়ভাবে আদায়ের অভিযোগও উঠেছে দুদকে। মালয়েশিয়ায় প্রথমে 10, পরে 25, সর্বশেষ 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট সদস্যদের বাড়তি অর্থ আদায়ের কারণে অভিবাসন ব্যয় দাঁড়ায় 3.5 থেকে 5 লাখ টাকায়, অথচ সরকার নির্ধারিত ব্যয় ছিল মাত্র 89,000 টাকা। এটা কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের ভিসা প্রাপ্তিতে কেনাবেচা ও হাত বদলের কারণে ব্যয় বাড়ছে। মালয়েশিয়ার সিন্ডিকেট এক্ষেত্রে স্পষ্ট হলেও অধরা থেকে যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজার নিয়ন্ত্রণ করা দালাল চক্র। সিন্ডিকেটের ফলে যেমন দেশের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার তারা নিজেরাও কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে পড়ছে, যেটা আমি বলেছি হাই মাইগ্রেশন কস্ট, এক্সপ্লয়টেশন, তাদের রাইটস ভায়োলেশন হচ্ছে, পরিবার সাফার হচ্ছে। এখানে একটা গোষ্ঠী একটা কোটারি স্বার্থ সংরক্ষণের জন্য তারা সিন্ডিকেট করে, এর সাথে অনেকগুলো মহল জড়িত থাকে। এমনকি সরকারেরও কিছু কিছু জায়গা থেকে তারা এই সুযোগটা লাভ করে অন্যায়ভাবে। হঠাৎ করে এই সিন্ডিকেট নির্মূল সম্ভব নয়, তবে এই প্রথা থেকে বের হয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এটা এখন আর বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেট। আমরা আসল রুটে যাব, আমরা কিভাবে এইসব জায়গা থেকে বেরিয়ে আসা যায়। এইগুলাকে ওভারনাইট আপনি পারবেন না, তবে এটাই আমাদের চ্যালেঞ্জ।
অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন এই খাতের স্থিতিশীলতা ফেরাতে সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে হবে, ব্যয় কমিয়ে এনে কর্মীদের মর্যাদাপূর্ণ কাজের নিশ্চয়তা দিতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, একটু পর ফিরবো। বিরতির পর ফিরে এলাম। এখন বাণিজ্যে। রাজশাহীতে বিএনপির স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চারঘাট উপজেলার সিপাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে ইসলামী জলসা আয়োজনের ব্যাপারে আলোচনার সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান, আর অপর পক্ষ স্থানীয় এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান ও এমপি চাঁদের পক্ষে এরশাদ আলী তর্কে জড়ায়। এরপর রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় আনোয়ার হোসেনের অনুসারী সাইদুর রহমান সহ কয়েকজন এরশাদ আলীকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। কবিতা পড়ে কে? প্রশ্নটা এখনো তাড়া করে ফেরে অনেক কবিকে। তবু সব সংশয় পেরিয়ে অমর একুশে বইমেলায় নতুন কাব্যগ্রন্থ হাতে পাঠকের অপেক্ষায় কবিরা। পাঠাভ্যাস বদলেছে, ডিজিটালের ভিড়ে কবিতা কিছুটা কোণঠাসা। তবু আন্দোলন, প্রেম আর প্রতিবাদের ভাষা হয়ে কবিতা বেঁচে আছে সময়ের মাঝেই। বইমেলা ঘুরে কবিদের গল্প জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ভালোবেসে যদি কেউ কিছু দেয়, হাসি মুখে তা নিয়ে নিতে হয়। কবিতা পড়ে কে? পরিবার জিজ্ঞেস করে, বই কি বিক্রি হয়? কেউ কি শোনে তোমার কবিতা? করোনা মুখ কালো অবহেলা। তবুও কবিরা লিখে যান, কারণ কবির কাছে কবিতা পেশা নয়, বেঁচে থাকার উপায় আর সময়কে মনে রাখার। সবে শুরু হওয়ায় এখনও তেমন জমে ওঠেনি অমর একুশে বইমেলা। তাই স্টলের সামনে পাঠক লেখকের ভিড়ের অপেক্ষায় কবিরা। অনেক কবি বলেন, সময় বদলেছে, পাঠের অভ্যাসও বদলেছে। আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাব্যগ্রন্থ কেনার দৃশ্য এখন কম দেখা যায়। সামাজিক মাধ্যমের ভিড়ে কবিতা যেন একটু কোণঠাসা, তবুও তারা থেমে নেই। ছোট প্রকাশনা, লিটল ম্যাগ, নিজস্ব উদ্যোগে বই, সব মিলিয়ে কবিরা এখনও লিখে যাচ্ছেন সময়ের ভাষা। আগের থেকে আপডেট হইতে প্রযুক্তি অনেকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেখক যারা সুরকার, গীতিকার আছে, তাদের আপনার অর্থনৈতিক উন্নতিটা হয়নি। প্রকাশক ও কবিদের অভিমত, কবিতার পাঠক কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত ডিজিটাল বিনোদনের বিস্তার, দ্বিতীয়ত কবিতাকে অনেকেই কঠিন বা বোঝা কঠিন বলে মনে করেন। জ্ঞানীগুণী যারা আছেন তাদেরকে অন্ততপক্ষে এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা যদি বই পড়ার অভ্যাস না করি তাহলে কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্য হারিয়ে যাবে। অনেক কবি ও প্রকাশক বলছেন, তরুণদের কাছে পৌঁছাতে হলে ভাষাকে হতে হবে সহজ, প্রাসঙ্গিক ও সময় সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর পাশাপাশি লাইভ আবৃত্তি, ওপেন মাইক সেশন আয়োজন রাখতে পারে ভূমিকা। কবি জীবনানন্দ দাশকেও দেখা যায় যে তিনি সমসাময়িক যে জনপ্রিয়তা ছিলেন, তার মৃত্যুর পরে তিনি অধিক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সকল পাঠকের কাছে। তো তরুণদের জায়গা থেকে যে আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় প্রথম জায়গা, যে পাঠককে ক্যাচ করার যে প্রথম প্ল্যাটফর্ম, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সবচেয়ে বেশি সম্ভব। বাংলার ইতিহাসে কবিতা কেবল সাহিত্য নয়, এটি আন্দোলনের ভাষা, প্রেমের ভাষা, প্রতিবাদের ভাষা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, সব জায়গায় কবিতাই ছিল উচ্চারণের শক্তি। তাই কবিতা এই জাতির শিরায় শিরায় মিশে আছে বলছেন কবিরা। নদী এবং নদীর তীর সম্পর্কটা কেমন, ঠিক সেরকম বাঙালির সঙ্গে তার কবিতা সত্তার জীবনটা এইভাবে জড়ে আছে। যেমন আমরা চর্যাপদ থেকে কবিতা পড়েছি, তারপর হচ্ছে যে সমসাময়িককালে, স্বাধীনতা উত্তরকালে, তার আগে রবীন্দ্রনাথ কবিতা পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শামসুর রহমানের কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা, সৈয়দ শামসুল হকের কবিতা আমাদেরকে প্রলুব্ধ করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাই পাঠক কমলেও কিংবা বাজার ছোট হলেও কবিরা বিশ্বাস করেন, যতদিন ভাষা থাকবে ততদিন কবিতাও বেঁচে থাকবে মানুষের ভেতরে, নিঃশব্দে, অনির্বাণ হয়ে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। এখন বাণিজ্যে আরেকটা বিরতি নিব।
বিরতির পর ফিরে এলাম। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এই কর্মসূচির আওতায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার 2টি অভয়াশ্রমেও কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। তিনি আরও জানাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর জেলে পল্লী থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, একটু জানাবেন মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এবং জেলেরা যারা রয়েছেন জেলায় তারা কি বলছেন? ভোলা ইলিশ অধ্যুষিত এলাকা এই জেলায় প্রায় 3 লাখ মানুষ কিন্তু জেলে পেশার সাথে নিয়োজিত। আজ মধ্যরাত থেকে যেই ইলিশ শিকারে যে 2 মাসের নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা স্ট্রাইকিং ফোর্স তারা নিয়োগ করেছে এবং পাশাপাশি কিন্তু ভোলার 132টি মাছঘাটে কিন্তু তারা এই বিগত দিন প্রায় সপ্তাহব্যাপী প্রচারণা চালিয়েছে, যাতে করে এই নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা নদীতে না যায় এবং মাছ শিকার না করে। যদিও জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে গিয়ে মাছ শিকার করে, তাদের জন্য কিন্তু জেল জরিমানার কথাও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। এর বিগত দিনে আমরা দেখেছি ভোলার বেশ কিছু মাছঘাটে লিফলেট বিতরণ করেছে এবং জেলেদের সচেতন করেছে উভয় পক্ষে, যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ একযোগে কিন্তু তারা এই অভিযান বাস্তবায়নের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে এই ইলিশের মৌসুমের প্রথম দিকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের একরকম অকাল ছিল। বড় ইলিশ তাদের জালে ধরা পড়েনি। কিছুদিন নাগাদ প্রায় ইলিশ না পড়লেও কিন্তু পোয়া, চুরকা সহ অন্যান্য নদীর মাছের দেখা মিলছে। এই সময়টাতে জেলেদের দাবি যে ইলিশের যে মৌসুম রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি তারা জানিয়ে আসছে। তবে তারা আরেকটা বিষয় জানাচ্ছেন যে এই মৌসুমটাতে যেই নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞার সময় তাদের জন্য যে বরাদ্দকৃত সরকারের পক্ষ থেকে বিজিএফ এর চাল রয়েছে, চাল যাতে সঠিক সময়ে নিষেধাজ্ঞার প্রথম দিকে দেওয়া হয়, তাতে করে তাদের জন্য বিশেষ করে উপকার হবে বলে কিন্তু তারা জানিয়েছে। তারা আরেকটা বিষয় জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞাকালীন সময় তাদের ধার দ্বারা বিশেষ করে এনজিও ঋণে তারা জর্জরিত হয়ে পড়ে। এই এনজিও ঋণের কিস্তি যাতে এই নিষেধাজ্ঞার সময় বন্ধ রাখা হয়, সেজন্য কিন্তু জেলা প্রশাসন, মৎস্য বিভাগের কাছে তারা জোর দাবি জানিয়ে আসছে বলে কিন্তু আমরা দেখেছি। তবে এই সময়টাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে, মৎস্য বিভাগের পক্ষ থেকে সরকারি যে নিবন্ধিত জেলে রয়েছে 1,68,000 নিবন্ধিত জেলে, এই 1,68,000 যে নিবন্ধিত জেলের মধ্যে 68,000 জেলেকে 90,300 জেলেকে বিজিএফ এর চাল দেওয়া হবে বলেও কিন্তু মৎস্য বিভাগ জানিয়েছে। তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এই সময়টাতে যে ইলিশ সম্পদ প্রকল্প রয়েছে, সেই ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় জেলেদের বিজিএফ এর চালের পাশাপাশি নিবন্ধিত 13,600 জন জেলেকে খাদ্য সহায়তা, বিশেষ করে তেল, আটা সহ ডাল, এই সকল সামগ্রী কিন্তু দেওয়া হবে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ইলিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে, ভোলা জেলার ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। জেলেরা নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে কিন্তু নদীতে যাবেন এবং জাল ভরে মাছ পাবেন, এমনটাই প্রত্যাশা জেলা মৎস্য বিভাগের। তবে জেলেরা কিন্তু হতাশায় রয়েছে, কেননা রমজান মাস চলেছে, সামনে ঈদ আসছে। এই সময়টাতে তাদের যে কর্মহীন থাকতে হবে, 2 মাস ঘরে বসে থাকতে হবে, এতে করে তারা অনেকটাই বিপাকে রয়েছে। কেননা ঈদ মৌসুমকে ঘিরে স্ত্রী সন্তান পরিজন নিয়ে তারা একরকম নাজেহাল অবস্থায় বিগত সময় কাটিয়ে আসছে। এই নিষেধাজ্ঞার সময়কালীনে তারা একরকম নাজেহাল অবস্থায় থাকবে বলে কিন্তু জানিয়েছেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জেলেরা শেষ সময়ে কিন্তু নদীতে যাচ্ছেন এবং জাল ফেলে শেষ সময়ের মধ্যে মাছ শিকার করছেন এবং ঘাটে এনে পুনরায় কিন্তু আবার নদীতে আসছেন। কিন্তু এই শেষ সময়ের কাজে লাগানোর জন্য কিন্তু জেলেরা একরকম উচ্ছিষ্ট হয়ে আছে। তা আমরা জেলেদের সাথে কথা বলে তারা জানিয়েছে নিষেধাজ্ঞা তারা মানছেন, কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিকে তাদের জন্য সহায়তার চাল তারা বরাদ্দের দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। ভোলার জেলেপল্লী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দেশের বাইরের খবর, একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এদিকে তালেবানের যে কোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সীমান্তে আফগানিস্তানের হামলার জবাবে অপারেশন গজব-লীল হক পরিচালনা করে 297 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করে পাকিস্তান। বিপরীতে 55 পাক সেনা নিহতের দাবি তালেবানের। বিস্তারিত অর্ণপ্রসাদের প্রতিবেদনে। গেল বছরের অক্টোবরের পর আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পাক আফগান সীমান্ত। প্রতিশোধের আগুন থেকে শুরু হওয়া সংঘাত 5 দিনের মধ্যেই দানা বেঁধেছে সরাসরি যুদ্ধে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা শুরু করে আফগান তালেবানরা। নিহত হন অর্ধশত পাক সেনা। এর জবাবে শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আফগানিস্তানের 3 সীমান্তবর্তী প্রদেশ কাবুল, কান্দাহার ও পাকতিকায় অপারেশন গজব লিল হক পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। কাবুলের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে এক রাতের ব্যবধানেই 2 শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সেনাবাহিনী। অর্ধশতের বেশি ঘাঁটি সহ তালেবান সেনাদের ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধযান গুঁড়িয়ে দিয়েছে তারা। বিপরীতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা চালায় তালেবান যোদ্ধারা। কয়েকজন পাক সেনা অপহরণের দাবিও করে তারা। তবে একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান তালেবান সরকারের মুখপাত্র। بارها ما مذاکرات داشتیم با جانب پاکستانی بارها با هم نشستیم موضوعات را گفتگو کردیم অন্যদিকে আফগান তালেবানের যে কোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ নিশ্চিত করেন বৃহস্পতিবারের সংঘর্ষে 12 পাক সেনা নিহত হয়েছেন। আফগান তালেবান রেজিম has to make a clear choice. The choice is to choose between TTP, BLA, Daesh, Al-Qaeda, the terrorists and the terrorist organization. এছাড়া আলাদা এক বিবৃতিতে তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো হামলা আরও কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘাত ভুলে কাবুল ও আফগানিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ একাধিক দেশ। এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এখন বাণিজ্য নেব আর একটা বিরতি, একটু পর ফিরব। বিরতির পর ফিরে এলাম, এখন বাণিজ্যে। বাংলাদেশ ক্রিকেটের নতুন বার্তা ঐক্যের, সমন্বয়ের আর উন্নয়নের। ক্রিকেট সংশ্লিষ্ট সবার প্রতি একসাথে কাজ করার আহ্বান জানালেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। ফারহান এহসানের প্রতিবেদন। মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে। এতে উপস্থিত হয়ে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে ক্রিকেটের স্বার্থে সবাইকে ভালো সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রাইট ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, প্লেয়ার্স, জার্নালিস্ট, আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমরা সবার গোল কিন্তু একটাই, একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সময় ফারুক আহমেদ আরও জানান, আমিনুল হক শুধু ক্রিকেট নয়, সব ফেডারেশনের সঙ্গে একযোগে কাজ করতে চান। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ে তুলতে মাঠের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধুমাত্র বিরাট স্টেডিয়াম দরকার নাই, মাঠ দরকার। এটাও কিন্তু আমরা ক্রিকেট বোর্ডে অ্যালাইন। আমরা মনে হয় যে একটা ভালো উইকেট, একটা ড্রেসিং রুম আর একটা সুন্দর মাঠ আর কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো করা যায় ততই আমাদের আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব খেলোয়াড় আছে যারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারেনি তারা ওখান থেকে দেখাবে এবং আস্তে আস্তে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। এদিকে সাকিব আল হাসানের ফেরার বিষয়ে উঠে আসে সর্বশেষ খবর। দেশের হয়ে কবে মাঠে ফিরছেন তা এখনো স্পষ্ট নয়, তবে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান ফারুক। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। সব মিলিয়ে বার্তা একটাই, ঐক্য থাকলে এগোবে বাংলাদেশ ক্রিকেট। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।